আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। বৈশ্বিক মহামারী কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাসের কারণে আমাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। সেই ক্ষতি কিছুটা সমন্বয় করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে যশোর শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান স্যারের নির্দেশনা মোতাবেক ও আমাদের দৌলতপুর দিবানৈশ কলেজের সুযোগ্য অধ্যক্ষ ASM আনিসুর রহমান স্যারের সার্বিক তত্ত্বাবধানে অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে। অব্যাহত এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। ক্লাস উপস্থাপনায় তোমাদের সাথে আছি আমি তানিয়া সুলতানা, ব্যবস্থাপনা বিভাগ, দৌলতপুর কলেজ, দিবানৈশ, দৌলতপুর, খুলনা। আজ আমি তোমাদের যে বিষয়টি থেকে ক্লাস নিব সেটা হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, প্রথম পত্র, অধ্যায় দ্বিতীয়। দেখো, দ্বিতীয় অধ্যায় রয়েছে ব্যবসায় পরিবেশ। ব্যবসায় পরিবেশ থেকে এর আগে আমি তোমাদের ক্লাস নিয়েছি। এর আগে আমি তোমাদের গত যে ক্লাস নিয়েছি সেখানে আমি পড়িয়েছি ব্যবসায় পরিবেশ কি, ব্যবসায় পরিবেশের উপাদান সমূহ। তাহলে আমরা মূল আলোচনায় চলে আসছি। আমাদের আজকের আলোচ্য বিষয় রয়েছে ব্যবসায়ের উপর প্রাকৃতিক পরিবেশের উপাদানের প্রভাব। তো আমি ব্যবসায়ের উপর প্রাকৃতিক পরিবেশের উপাদান সমূহের যে প্রভাব রয়েছে সেগুলো আমি কি কি উপাদানের প্রভাব রয়েছে উপাদানগুলো আমি পয়েন্ট আকারে লিখেছি। ভূপ্রকৃতি, জলবায়ু, সাগর, দেশের আয়তন, বনজ সম্পদ, জলজ সম্পদ, প্রাণীজ সম্পদ, খনিজ সম্পদ, সমুদ্র সৈকত। তো আমি এগুলোর ডিটেলস তোমাদের আলোচনা করছি। তোমরা মনোযোগ সহকারে এবং তোমরা খাতা পেন নিয়ে বসো এবং এই পয়েন্টগুলো লিখে নাও। কোনো দেশের জলবায়ু, ভূপ্রকৃতি, নদ নদী, আয়তন, অবস্থান প্রভৃতি প্রাকৃতিকভাবে সৃষ্ট উপাদানের সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। এর আগে আমরা গত ক্লাসেও জেনেছি প্রাকৃতিক পরিবেশ কাকে বলে। তারপরও আরেকবার আমি বললাম, এই পরিবেশ হলো এমন সব উপাদানের সমষ্টি যা মানুষের পক্ষে তৈরি করা সম্ভব নয়। শিক্ষার্থীবৃন্দ, এখন আমি প্রাকৃতিক পরিবেশের উপাদানের যে প্রভাবগুলো পয়েন্ট আকারে লিখেছি প্রত্যেকটি আমি একটি একটি করে আলোচনা করছি। ভূপ্রকৃতির ভিন্নতার কারণে ব্যবসায়িক কার্যক্রমেও পার্থক্য দেখা যায়। আমরা জানি যে ভূপ্রকৃতি 3 ধরনের হয়ে থাকে, যেমন পার্বত্য এলাকা, তারপর সমতল ভূমি ও মালভূমি। ভিন্ন ভিন্ন ভূপ্রকৃতিতে ভিন্ন ভিন্ন ফসল ভালো হয়। যেমন বাংলাদেশে পাট শিল্প, নরওয়েতে মৎস্য শিল্প, সৌদি আরবে পেট্রোলিয়াম শিল্প প্রসার লাভ করেছে। তারপর আসি আমরা জলবায়ুগত কারণেই বিভিন্ন অঞ্চলের মানুষের শিল্প, বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে পার্থক্য দেখা যায়। অনুকূল নাতিশীতোষ্ণ জলবায়ু প্রাচ্যের জাপান, পাশ্চাত্যের যুক্তরাজ্য প্রভৃতি দেশকে শিল্প বাণিজ্যে সমৃদ্ধশালী করেছে। এছাড়া জনগণকে করেছে স্বাস্থ্যবান, কর্মঠ ও বুদ্ধিমান। এরপর চলে আসি আমরা সাগর ও নদ নদী। নদীপথে সহজে ও কম খরচে পণ্যদ্রব্য আনা নেওয়া করা যায়। এজন্য বিশ্বের অধিকাংশ শিল্প বাণিজ্য অঞ্চলে নদী বা সমুদ্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তোমরা দেখবে যে বিশ্বের বিভিন্ন যে শিল্পগুলো সেগুলো সাগর ও নদ নদীর তীরবর্তী এলাকায় গড়ে উঠেছে। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটন শিল্পে উন্নত হলেও নেপাল, ভুটান, তারপর আফগানিস্তান,
ভূবেষ্টিত রাষ্ট্র হওয়ায় বৈদেশিক বাণিজ্যে খুব বেশি সুবিধা পাচ্ছে না। অন্যদিকে যথেষ্ট পরিমাণ সমুদ্র বন্দর থাকায় সিঙ্গাপুর এক্ষেত্রে কিন্তু বেশ এগিয়ে আছে। নদী ও সমুদ্রের অনুকূল অবস্থানের কারণে বাংলাদেশের চট্টগ্রাম, তারপর চীনের সাংহাই, জাপানের টোকিও বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে সাগর ও নদ নদী আলোচনা করলাম। এরপর আসি আমরা দেশের আয়তন। একটি দেশের আয়তন সে দেশের ব্যবসায়ের উপর ব্যাপক প্রভাব ফেলে। দেশের আয়তন ছোট হলে ইচ্ছে মতো শিল্প কারখানা স্থাপন করা যায় না। অন্যদিকে যদি দেশের আয়তন অনেক বেশি বড় হয়, তাহলে এসব ক্ষেত্রে স্বাধীনতা থাকে। আবার বিস্তৃত এলাকায় শিল্পের কাঁচামাল থাকাটাই কিন্তু স্বাভাবিক। মানে আয়তন যদি বেশি হয়, অর্থাৎ এলাকা যদি বিস্তৃত হয়, তাহলে সেখানে কী হবে, ওই শিল্পের যথেষ্ট পরিমাণ কাঁচামাল থাকবে। এভাবে দেশের আয়তনের ওপর ব্যবসায়ের কর্মকাণ্ড কিছুটা হলেও নির্ভর করে। তাহলে দেশের আয়তনের উপর ব্যবসায়ের প্রাকৃতিক পরিবেশ কিভাবে প্রভাব বিস্তার করে আমরা জানলাম। এরপর আসি আমরা বনজ সম্পদ। একটি দেশের অর্থনীতিতে বনজ সম্পদের গুরুত্ব অপরিসীম। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য দেশের মোট ভূমির, তোমরা জানো যে দেশের মোট ভূমির 25% বনভূমি থাকা দরকার। কিন্তু আমাদের দেশে কি আছে সেটা? আমাদের দেশে বনভূমির পরিমাণ মাত্র 17%। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বনভূমিতে কাঠ, বাঁশ, বেত, তারপর গোলপাতা, মধু বা প্রাণীর চামড়া প্রভৃতি বনজ সম্পদ পাওয়া যায়। বনভূমি থেকে আমরা এইসব মূল্যবান সম্পদগুলো পেয়ে থাকি, যা আমাদের ব্যবসা বাণিজ্যে আরও সমৃদ্ধি অর্জন করতে সাহায্য করে। এরপর রয়েছে দেখো জলজ সম্পদ। আচ্ছা, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। দেখো, একটি দেশের অর্থনীতিতে জলজ সম্পদের গুরুত্ব কিন্তু অপরিসীম। জলজ সম্পদ কোন এলাকা বা দেশের ব্যবসা স্থাপনে ও প্রসারের ক্ষেত্রে কিন্তু একক ভূমিকা রাখতে পারে। যেমন মৎস্য সম্পদের উপর ভিত্তি করে নরওয়ের ব্যবসায়ে বেশ উন্নতি হয়েছে, তাই না, আমরা জানি। আবার বৃষ্টিবহুল মৌসুমী জলবায়ু অঞ্চলে অবস্থিত বাংলাদেশের অভ্যন্তরে অসংখ্য কিন্তু নদী, নালা, খাল, বিল, হাওর, জলাশয় রয়েছে। এগুলোতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। এসব মাছ দেশের অভ্যন্তরীণ বাজার ছাড়াও বিদেশে রপ্তানি করা হয়। আচ্ছা, তারপর রয়েছে তোমার প্রাণিজ সম্পদ। কোনো দেশের প্রাণিজ সম্পদের সমৃদ্ধি ব্যবসায়ের জন্য বড় একটি নিয়ামক। অর্থাৎ কোনো দেশে যদি প্রাণিজ সম্পদ পর্যাপ্ত থাকে, তাহলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক অগ্রগতি সাধিত হয়। যেমন দেখো, বাংলাদেশের প্রাণিজ সম্পদের মধ্যে গবাদি পশু, হাঁস মুরগি অন্যতম। গবাদি পশুর মাংস, হাঁস মুরগির মাংস ও ডিম পুষ্টিকর খাদ্য। এগুলো লালন পালন করে অনেক পরিবার জীবিকা নির্বাহ করে। এছাড়া গবাদি পশুর চামড়া আমরা কি করি, বিদেশে রপ্তানি করি এবং এতে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। তারপর নেক্সট রয়েছে তোমার কৃষি। কৃষিতে ব্যবসায়ের একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এদেশের প্রধান কৃষিজাত ফসল হলো ধান, পাট, তামাক, চা, ইক্ষু, কার্পাস তুলা, গম, ডাল। এসব ফসলের উপর ভিত্তি করে এদেশে পাট, চা, চিনি, কার্পাস, বয়ন, সিগারেট প্রভৃতি শিল্প গড়ে উঠেছে। মানে আমাদের দেশের যে ফসলগুলো রয়েছে সেগুলোর উপর ভিত্তি করে আবার অনেক কিছু গড়ে উঠেছে এবং ফলে দেশে কি হচ্ছে, বিপুল সংখ্যক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। মানে এই যে ফসলগুলো রয়েছে এগুলোর উপর ভিত্তি করে যে শিল্পগুলো গড়ে উঠেছে, শিল্পগুলোতে বিপুল পরিমাণ বেকার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। ফলে কি হচ্ছে, দেশ ব্যবসা বাণিজ্যে
সমৃদ্ধ হচ্ছে। তারপর আসি আমরা খনিজ সম্পদ। খনিজ সম্পদের প্রাচুর্য। খনিজ সম্পদটা কি আমি আগে বলি যে খনিজ সম্পদটা হলো খনি থেকে অর্থাৎ ভূগর্ভ থেকে যে আমরা যে সম্পদটা উত্তোলন করে থাকি সেটা হলো খনিজ সম্পদ, যেমন তেল, কয়লা, তারপর কঠিন শিলা, চুনাপাথর, প্রাকৃতিক গ্যাস, এগুলো হলো তোমার খনিজ সম্পদ। এই খনিজ সম্পদের প্রাচুর্য ব্যবসা বিস্তারে সহায়তা করে, যেমন চীন, রাশিয়া, ইংল্যান্ড কয়লা ও আকরিক লৌহের প্রাচুর্যতার কারণে সেখানে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে। আর বাংলাদেশে কি আছে? বাংলাদেশে খনিজ সম্পদের মধ্যে প্রাকৃতিক গ্যাস, কয়লা, কঠিন শিলা, চুনাপাথর প্রভৃতি হলো উল্লেখযোগ্য। দেশের উত্তোলিত যে গ্যাস মূলত সার ও বিদ্যুৎ উৎপাদন এবং গৃহস্থালির কাজে ব্যবহৃত হয়। তারপর রয়েছে তোমার দেখো সর্বশেষ পয়েন্ট দেখো, সমুদ্র সৈকত। সমুদ্র সৈকত কোনো দেশ বা এলাকার ব্যবসায়ের চিত্র পাল্টে দিতে পারে, তাই না? যেমন ইন্দোনেশিয়ায় ব্যবসায়িক অগ্রগতিতে সমুদ্র সৈকতের অবদান অনেক বেশি। তারপর অপরদিকে দেখা যায় বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকতের অধিকারী কোন দেশ বলো তো তোমরা? অবশ্যই তোমরা জানো যে বাংলাদেশ হলো বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকতের অধিকারী। তো এর উপর ভিত্তি করে সমুদ্র সৈকত ও আশপাশের এলাকায় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ের বেশ বিস্তার ঘটেছে। তোমরা দেখো যে আমাদের যে কক্সবাজার সমুদ্র সৈকত, সেখানে আশেপাশে অনেক হোটেল, রেস্টুরেন্ট, তারপর বিভিন্ন পর্যটকদের থাকার এবং বিভিন্ন পর্যটন এলাকা গড়ে উঠেছে। সেখান থেকে কিন্তু আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। তারপর দেখো প্রত্যেকটি পয়েন্ট আমি আলোচনা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরিশেষে আমি বলতে চাই যে কোনো এলাকায় ব্যবসা বিস্তারের প্রাথমিক ভিত্তি হলো সে এলাকার প্রাকৃতিক উপাদানসমূহ, অর্থাৎ প্রকৃতি যে উপাদানসমূহ দান করেছে, প্রকৃতি থেকে আমরা যেগুলো পেয়ে থাকি সেগুলো, এগুলোর অনুকূল হলে ব্যবসায়ের বিস্তার ঘটে এবং প্রাকৃতিক সম্পদ যদি প্রতিকূল হয় তাহলে ব্যবসা সংকীর্ণ হয়ে পড়ে। আজকের পাঠ এ পর্যন্তই। মানে আজ আমাদের যে টপিক ছিল আমরা আলোচনা করলাম। নতুন টপিক নিয়ে তোমাদের সামনে আবার পরবর্তী ক্লাসে আসব। আর আমার আলোচনায় কোনো বিষয় নিয়ে প্রশ্ন যদি থাকে, তোমাদের কোনো বিষয় জানতে অসুবিধা হয় বুঝতে, তাহলে আমাকে জানাবে, আমি সেটা সমাধানের চেষ্টা করব। এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।